আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে বিষয়টি আলোচনা করব এটি একটি পর্যালোচনা। যেই পর্যালোচনাটি করেছেন 12তম নিবন্ধনধারী কলেজ পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে মেধা তালিকা উপজেলায় দ্বিতীয়। তো সেই নিবন্ধনধারী যে পর্যালোচনাটি করেছেন সেটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলো। আপনারা শুনলে আপনাদের কাছেও যুক্তিসঙ্গত মনে হবে এবং কথাগুলো কিন্তু একদম সত্যি কথা। তো পর্যালোচনাটি হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি এবং যেটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন প্রিলি এবং রিটেন পরীক্ষা দিয়েছেন, এখনও তো তাদের বাকি আছে ভাইবা পরীক্ষা, কিংবা এখনও তাদের রেজাল্ট হয়নি। এবং সেই সাথে 19তম যারা বলছে যে 19তম নিবন্ধন পরীক্ষা দিবে, যাদের জন্য এই পোস্টগুলো ফাঁকা আছে, শূন্য পদগুলো, তো সেইটি নিয়ে আর বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এই পর্যালোচনাটি সেই নিবন্ধনধারী করেছেন, শিক্ষক নিবন্ধনধারী। তো আমি তার সেই কথাটি আমি আপনাদেরকে বলছি। তিনি বলছেন যে সামগ্রিক বিষয় চিন্তা করেন বা আপনি চিন্তা করে দেখেন যে যারা নতুন তারা অনেক সুযোগ পাবে, আর যারা অনিয়ম অব্যবস্থাপনার কারণে বঞ্চিত হয়েছে তাদের সুযোগ দেওয়া দরকার। তিনি বলেছেন যে 18তম রিটেনের রেজাল্ট, ভাইবা এবং সার্টিফিকেট পেতে সময় লাগবে 6 মাসেরও অধিক। তারপর চাহিদাপত্র সংগ্রহ, গণবিজ্ঞপ্তি, রেজাল্ট, ভিরোল, পুলিশ ভেরিফিকেশন এবং চূড়ান্ত সুপারিশ পেতে সময় লাগবে আরও অন্তত 6 মাস, সব মিলে 1 বছর। তাহলে কি সারা দেশে 18তম অপেক্ষায় 1 লাখ পদ শূন্য রাখতে হবে? দেখুন ভাই বলেছে যেটা যে যেহেতু তাদের এখনও রেজাল্টই হয়নি, কালকে আমরা একটি বিজ্ঞপ্তি বলতে কালকে আমরা যে পত্রিকায় দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের এখনও খাতা দেখা বাকি আছে। খাতা দেখবে, তারপরে হচ্ছে রেজাল্ট হবে, তারপরে ভাইবা হবে। তাও সেটা অনেক দেরি, কয়েক মাস লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো বা বিশেষ বিজ্ঞপ্তির চিন্তা ভাবনা করেছে এনটিআরসিএ থেকে। তো এখানে যে ভাইটা বলেছেন যে 18তম প্রায় অপেক্ষায় 1 লাখ পদ কি শূন্য রাখতে হবে, এটা আসলেই যুক্তিসঙ্গত না। পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে পদগুলোর জন্য কি শূন্য রয়েছে, তাহলে দেশের শিক্ষক সংকট ও শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? অর্থাৎ এর আগে থেকেই কিন্তু এই প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো বিজ্ঞপ্তিতেই কিন্তু শূন্য পদ থেকে যায়। এনটিআরসি বলছে যে যোগ্য প্রার্থী পায় না। তো সেখানে অনেক কারণ থাকে। সার্টিফিকেট অর্থাৎ নিবন্ধনধারী বেশি থাকে, তার বিপরীতে পোস্ট কম থাকে। কিছু কিছু পোস্ট থাকে বেশি, কিন্তু তার বিপরীতে নিবন্ধনধারী তেমন থাকে না, বিভিন্ন সমস্যার কারণে থাকে। এবং আর বাকিটা কি বলবো, অনেক অনিয়ম, অনেক সমস্যা তো আছেই। তো দেখেন তিনি আরও বলেছেন যে আমি আপনাদেরকে বলি যে আমরা 1 থেকে 12তম নিবন্ধনধারীরা নিয়ম মেনে পরীক্ষা দিয়ে পাশ করেছি। তার ভাষ্য মতে যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা কিন্তু নিয়ম মেনে পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং তাদের সময় ভুল উত্তরের জন্য 0.5 কাটা হতো, আর 18তম থেকে নতুন নিয়মে 0.25 কাটা হয়েছে। তো দেখুন আপনারা, তো তাহলে কিভাবে বলবেন তাদের মেধা নেই? অর্থাৎ 1 থেকে 12তম যারা আছে তাদেরকে 18তম যারা দাবি করছেন, নিবন্ধনধারী দাবি করছেন, তারা বলছেন যে তাদের কোনো মেধা নেই, সেই জন্য তারা আজ পর্যন্ত নিয়োগ সুপারিশ পায়নি। তো তাদের কাছে এই কথাটা বললেন তিনি যে তাদের সময়ে 0.5 কাটা হতো এবং এখনকার 18তম থেকে নতুন নিয়মে 0.25 কাটা হয়েছে। তাহলে কিভাবে বলবেন তাদের মেধা নেই? আর এক বছরে এক ধরনের পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র পাশের হার ভিন্ন, তাহলে সকল ব্যাচ মিলিয়ে মেধা তালিকা কতটুকু যুক্তিসঙ্গত? এই যে নতুন করে যাদের পরীক্ষা হচ্ছে তাদের সাথে সেই পুরাতন নিবন্ধনধারী যারা আছে তাদের সাথে মিলিয়ে যে মেধা তালিকাটা করা হলো, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? 2 নম্বর যে কথাটি বলেছেন যে 35+, অর্থাৎ 35 বছরের বেশি যাদের কথা বলা হয়েছে বলছেন, তাহলে তাদের বর্তমান যে শিক্ষকরা, মানে আমাদের যে বর্তমান শিক্ষকরা যারা পাঠদান করছেন, তারা কি 35-এর নিচে নাকি 35-এর উপরে, সেই প্রশ্নটা করছেন। তাহলে 35+ হলে যদি পড়ানোর যোগ্যতা না থাকে তাহলে তাদের অবসরে পাঠানো উচিত। তিনি বললেন যে 35 বছর হয়ে গেলে চাকরি করতে পারবে না বা আবেদন করতে পারবে না। তাহলে যারা এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে 35 বছরের বেশি আছে তারা কি শিক্ষা দান করছে না, তারা পাঠদান কি করতে পারছে না বা করছে না? তাহলে এখানে 35+ হলে সে কেনই তাকে আবেদন করতে দেয়া হবে না বা সে চাকরির জন্য যোগ্য না?
তো আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো যে 35+ কেন হলো তাদেরকে 35+ আগে তাদেরকে কেন চাকরি দেওয়া হয়নি। 3 নম্বর আরেকটি কথা বলেছেন যে সার্টিফিকেটের মেয়াদের কথা বলেছেন। হ্যাঁ, সার্টিফিকেটের মেয়াদ নিয়ে কথা হচ্ছে। তো এনটিআরসিএ যদি যথাযথ নিয়ম মেনে চলতো তাহলে এরূপ পরিস্থিতি তৈরি হতো না। এটা 100% সত্য কথা যে এনটিআরসিএ যদি যথাযথ নিয়ম মেনে চলতো তাহলে এরূপ পরিস্থিতি তৈরি হতো না এবং যথাসময়ে সনদধারীদের বড় অংশের নিয়োগ হতো। আর সার্টিফিকেটের মেয়াদ নিয়ে প্রশ্ন আছে। কখনো আজীবন, কখনো 5 বছর, কখনো 3 বছর করেছেন। এটা কোন নিয়মে পড়ে? অর্থাৎ যে পরিপত্রে এক পরিপত্রে কিন্তু এক এক নিয়মের কথা বলেছেন। তো সেই জন্য বলছে যে সার্টিফিকেটের মেয়াদ নিয়ে তিনি এ কথাটা বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে যখন কোনো নতুন নিয়ম করা হয় তখন পূর্বের ভুক্তভোগীদের পুনর্বাসন বা তাদের বিষয় বিবেচনা রাখা উচিত। যেহেতু এক এক নিয়মে পরিপত্র হয়েছে তখন তাদের যেই ভুক্তভোগী যারা ছিল তাদের পুনর্বাসন বা তাদের বিষয়ে বিবেচনা রাখা উচিত। তো এনটিআরসির এই সম্প্রতি যা ভাবছে সেটা তাদের দায়বদ্ধতা থেকে, সুতরাং আমাদের উচিত তাদের পাশে থেকে 1 থেকে 12তমদের নিয়োগ নিশ্চিত করা এবং 18তম যেই ভাইরা যারা দাবি করছেন তাদেরকে সম্মান রেখে বলছি যে আপনারাও যেন আপনারাও পরীক্ষা দেন, পাশ করেন এবং আপনারও সনদ হবে, আপনারও চাকরি হবে। তবে আপনি একটু বিবেচনা করে দেখুন যে 1 থেকে 12তম যারা আছে তাদের সাথে কতটা যুক্তিসঙ্গত হয়েছে যে কাজগুলো করেছে এনটিআরসিএ। সেই দিক থেকে আপনি কি বলবেন? আপনার সাথে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটবে বা আপনাকে নিয়োগ দেবে না, আপনি একটা বৈধ সনদ পাবেন, আপনার পরীক্ষার পরের থেকে আবার নতুন করে পরীক্ষা যেটা নেবে সেখানে অন্য নিয়ম করে তাদেরকে নিয়োগ দেবে, কিংবা আরও 5 বছর পরে যাদের পরীক্ষা নেবে তাদের সাথে আপনার যখন মেধা তালিকা করা হবে তখন কিন্তু আপনারও খারাপ লাগবে। সেই কথাগুলোই কিন্তু 1 থেকে 12তম এনটিআরসির যে নিবন্ধনধারী যারা আছে তারা বলছেন এবং তাদের অধিকার নিয়েই কিন্তু তারা রাস্তায় নেমেছেন। তো আমরা চাই যেন 1 থেকে 12তম যে সকল সনদধারী আছেন সবার চাকরি হোক, সেই সাথে নতুন নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন অর্থাৎ 18তম পরীক্ষা দিয়েছেন যারা, তারপরে তাদেরও চাকরি, তারাও পাশ করবেন, আপনাদেরও চাকরি হবে, তারপরে 19তম হবে। একইভাবে যেন আর এনটিআরসিএ কোনো রকম কোনো দুর্নীতি করতে না পারে, সেক্ষেত্রে এখন থেকেই যেন আর সেই সুযোগ এনটিআরসিএকে দেয়া না হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু যেগুলো বলেছি এগুলো সেই ভুক্তভোগী একজন যিনি কিনা 12তম নিবন্ধনধারী কলেজ পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ের মেধা তালিকা উপজেলায় দ্বিতীয়, তিনি মেধা তালিকায় উপজেলায় দ্বিতীয় হয়েও আজকে তিনি এখনও হয়তো বেকার আছেন, তিনি চাকরি পাননি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।